নমস্কার, আমি সৌরভ শেঠ। সংস্কৃত লাভার্স এই চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আমি তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের যে আমাদের গদ্যাংশটি রয়েছে উপমন্যু কথা, সেখান থেকে আমি মূল পাঠ পড়িয়ে দিয়েছি। তো তোমরা যারা এখনও অবধি আমার ক্লাসগুলো দেখোনি, আমি এই ভিডিওর ডিসক্রিপশানে সমগ্র প্লেলিস্টটি প্রোভাইড করব। তোমরা সকলে অবশ্যই চেক আউট করে নেবে। আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা আমাদের এই উপমন্যু কথা এই গদ্যাংশের অতি গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ মডেল কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব। তো তোমরা সকলে ভিডিওটি কেউ স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখবে, এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যেহেতু তোমাদের সামনেই এক্সাম চলে এসছে, তোমাদের সেপ্টেম্বর মাসে এক্সাম, তো আমি চেষ্টা করছি, আমি খুবই ব্যস্ত মানুষ একজন, তো আমি চেষ্টা করছি প্রতিনিয়ত তোমাদের এই ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের যাতে উপকারে আসে, তোমরা যাতে এখান থেকে পরীক্ষায় সঠিক উত্তরটি করে আসতে পারো, তার জন্য যেগুলি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি সেইগুলো নিয়ে আসতে চলেছি। তো তোমরা সকলে এই চ্যানেলটির সাথে থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো তাহলে শুরু করা যাক। তোমরা সকলে স্ক্রিনটি একটু ফলো করবে। আমি ফার্স্টে স্ক্রিনটি একটু শেয়ার করে নিই, আশা করছি দেখা যাচ্ছে স্ক্রিনটি। তো একটু জুম করে নিচ্ছি স্ক্রিনটিকে প্রথমে। হ্যাঁ, তো চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা দেখো, 1 নম্বর প্রশ্ন বলছে মহাভারতের রচয়িতা হলেন ব্যাসদেব, বাল্মীকি, পতঞ্জলি নাকি পাণিনি? আমরা সকলেই জানি যে মহাভারতের রচয়িতা হলেন হচ্ছেন কে? ব্যাসদেব, তাই তো, মহর্ষি বেদব্যাস বা ব্যাসদেব যাকে আমরা বলি। আর বাল্মীকি কৃত হচ্ছে রামায়ণ, আদিকবি বাল্মীকি আর আদিকাব্য রামায়ণ। আর মহর্ষি পতঞ্জলি আমরা জানি যে যোগ দর্শন রয়েছে, আচ্ছা, তার প্রণেতা। এবং মহামুনি পাণিনি যাকে বলা হয় বৈয়াকরণ বলা হয়, মহাবৈয়াকরণ, যিনি হচ্ছে অষ্টাধ্যায়ী গ্রন্থের প্রণেতা। তো তাহলে মহাভারতের রচয়িতা হলেন কে? এখানে অপশান 1 যেটা আছে, মানে অপশান বলতে ক যেটা আছে, এটি সঠিক উত্তর হবে, অর্থাৎ ব্যাসদেব। ব্যাসদেব হচ্ছেন কিন্তু মহাভারতের রচয়িতা। 2 নম্বর প্রশ্ন, পুরাবৃত্ত অনুসারে বেদব্যাসের মাতা ছিলেন কে? আচ্ছা, পুরাবৃত্ত অনুসারে বেদব্যাসের মাতা অপশান দিচ্ছে ভগবতী, ইন্দুমতী, সতী নাকি সত্যবতী। তো কি বলবো আমরা? আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা কথা বলে দিই যে আমাদের শ্রীমদ্ ভাগবতে একটা এরকম মানে সেখানে শ্লোক রয়েছে, আমাদের যে বেদব্যাসের বা ব্যাসদেবের যে বংশ পরিচয় সেই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে একটা শ্লোক রয়েছে। বলা হচ্ছে যে পরাশরাৎ সত্যবত্যাম অংশাংশ কলয়া বিভুহু অবতীর্ণ মহাভাগ বেদাম চক্রে চতুর্বিধম। অর্থাৎ পরাশর মুনি ঔরসে সত্যবতীর গর্ভে পরমেশ বিভু অবতীর্ণ হয়ে বেদকে তিনি চতুর্ভাগে বা 4টি ভাগে বিভাগ করেছিলেন। যেহেতু তিনি বেদকে বিভাগ করেছেন তাই তার নাম ব্যাসদেব বলা হয়। তাহলে আমরা জানতে পারছি যে আমাদের যে ব্যাসদেবের পিতা হচ্ছে পরাশর মুনি আর মাতা হচ্ছে সত্যবতী। তাহলে এখানে অপশান যেটা 4 নম্বরে রয়েছে ঘ হচ্ছে রাইট অ্যান্সার হবে সত্যবতী। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন বলছে কে বেদের বিভাজন করেছিলেন? আমরা এক্ষুনি জেনেছি যে ব্যাসদেব, ব্যাস কথা অর্থ বিভাগ করা, তাহলে ব্যাসদেব তিনি বেদকে 4টি ভাগে ভাগ করেন, ঋক, সাম, যজু, অথর্ব। তাহলে অপশান খ যেটা রয়েছে সেকেন্ড অপশানটা হচ্ছে রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, আচ্ছা, বেদব্যাসের পিতার নাম কী ছিল? আমি এক্ষুনি বলে দিয়েছি, বেদব্যাসের পিতা ছিলেন পরাশর মুনি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলছে মহর্ষি ব্যাস কোন দেবতার অবতার রূপে প্রসিদ্ধ? ভালো প্রশ্ন এটা। মহর্ষি ব্যাস তিনি কোন দেবতার? আমরা জানি প্রতিটা ঋষি বা যারা আছেন বিশিষ্ট ব্যক্তি তারা কোনো না কোনো মানে দেবতার উপাসনা করতেন। তাহলে মহর্ষি ব্যাসদেব তিনি কোন দেবতার অবতার রূপে তিনি প্রসিদ্ধ? ভগবান বিষ্ণু। ঠিক আছে, এটা অপশান খ হবে রাইট আনসার। 6 নম্বর প্রশ্ন বলছে মহাভারতের অপর নাম কি? কি বলবো? মহাভারতের একটা নাম আছে অপর নাম, যেমন সপ্তশতী বলছে পৌলস্তবধ, নাকি শতসাহস্রী সংহিতা, নাকি চতুর্বিংশতি সাহস্রী সংহিতা। তোমরা এই কোশ্চেনটি মাথায় রাখবে, হ্যাঁ, যে মহাভারতের একটি নাম আছে, যেহেতু মহাভারতের শ্লোক সংখ্যা 1 লক্ষ, তাই মহাভারতের শ্লোক সংখ্যা 1 লক্ষ, তাই মহাভারতের অপর নাম হলো শতসাহস্রী সংহিতা। কি বললাম? শতসাহস্রী সংহিতা। ঠিক আছে, আরেকটা জিনিস মাথায় রাখবে, যেহেতু আদি কাব্য রামায়ণ যেটা রয়েছে সেখানে শ্লোক সংখ্যা রয়েছে 24,000। সেই 24,000 শ্লোক থাকার জন্য রামায়ণের আরেকটি নাম আছে, ওটা বলা হয় চতুর্বিংশতি সাহস্রী সংহিতা, যেটা অপশান ঘ রয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটা হবে মহাভারতের অপর নাম হলো শতসাহস্রী সংহিতা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, মহাভারতে কটি পর্ব আছে? মহাভারতের পর্ব রয়েছে, আমরা সবাই জানি, ছোটো থেকে জানি যে মহাভারতের পর্ব রয়েছে 18টি, তাই তো, 18টি পর্ব রয়েছে। তাহলে অপশান যেটা ঘ রয়েছে সেটা রাইট আনসার হবে।
নেক্সট কোয়েশ্চেন, মহাভারতের প্রথম পর্ব কোনটি? মহাভারতের প্রথম পর্ব আদি পর্ব, তাই তো আদি পর্ব হচ্ছে মহাভারতের প্রথম পর্ব। ঠিক আছে, তাহলে অপশান 1 ইজ দ্য রাইট আনসার। তো আমি একটু ফাস্ট করার চেষ্টা করছি যেহেতু অনেক কোয়েশ্চেন্স রয়েছে। তো নেক্সট কোয়েশ্চেন বলছে, উপমন্যু কথা গদ্যাংশটি মহাভারতের কোন পর্ব থেকে সংগৃহীত হয়েছে? খুব ভালো প্রশ্ন এটা। মহাভারতে 18টি পর্ব রয়েছে, আমরা সকলেই জানি। তাহলে এই যে উপমন্যু কথা আমরা যেটা পড়েছি, উপমন্যু কথা যে গদ্যাংশটি মহাভারতে কোন পর্ব থেকে গৃহীত হয়েছে? আমরা বলবো, আমরা সকলে জানি এটা হচ্ছে আদি পর্বে অন্তর্গত, তাই তো আদি পর্ব। অপশান সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন বলছে, আদি পর্বের কোন অধ্যায়ে উপমন্যু কথা রয়েছে? হ্যাঁ, আদি পর্বের প্রথম নাকি দ্বিতীয় নাকি চতুর্থ নাকি পঞ্চম না তৃতীয়? এখানে অপশান রয়েছে তৃতীয়। তাহলে তৃতীয় হচ্ছে রাইট আনসার হবে। ঠিক আছে, আমরা সকলে জেনেছি তৃতীয় অধ্যায় থেকে গৃহীত হয়েছে, তাই তো পৌষ্য পর্ব অধ্যায় নামক তৃতীয় অধ্যায় থেকে গৃহীত হয়েছে, তাই তো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলছে, মহাভারতে আদি পর্বের তৃতীয় অধ্যায়টির নাম কি? আমি এক্ষুনি বললাম যে মহাভারতে আদি পর্বের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে পৌষ্য পর্ব অধ্যায়। হ্যাঁ, এইটা। নেক্সট কোয়েশ্চেন, উপমন্যু কথা গদ্যাংশটির রচয়িতা কে? উপমন্যু কথা গদ্যাংশ রচয়িতা হচ্ছে কালিদাস নাকি ভাস নাকি বেদব্যাস নাকি বাল্মীকি? সকলেই জেনেছি এটা যেহেতু মহাভারতের অংশ, তাহলে এর রচয়িতা অবশ্যই বেদব্যাসই হবেন। অপশান সি ইজ দ্য রাইট আনসার। ঋষি আয়ুর্ধৌমের কতজন শিষ্য ছিল? হ্যাঁ, ঋষি আয়ুর্ধৌমের শিষ্য ছিল 5, 3, 2 না 4? 3 জন। আমরা জানি কি, আমরা পাঠ্যাংশে পড়েছি যে ঋষি আয়ুর্ধৌম তার 3 জন শিষ্য ছিল, তাই তো। নামগুলো মনে আছে? কি কি নাম ছিল বলতে পারবে? নামগুলো ছিল হচ্ছে কি কি? একটা হচ্ছে আরুণি, তাই তো, আর হচ্ছে উপমন্যু, আর কি বেদ। ঠিক আছে, আরুণি, উপমন্যু এবং বেদ। এর মধ্যে যে মধ্যম শিষ্য যে উপমন্যু, তো তাকে কেন্দ্র করে আমাদের এই আখ্যানটি মূলত রচিত হয়েছিল। তারপর নেক্সট প্রশ্ন বলছে, উপমন্যু কোন দেবতার ভক্ত ছিলেন? ভালো প্রশ্ন। উপমন্যু, আগে একটা প্রশ্ন পেলাম যে বেদব্যাস কোন দেবতার উপাসক ছিলেন, ওটি বিষ্ণু। এটি হচ্ছে উপমন্যু, যেটা যাকে কেন্দ্রীয় চরিত্র যিনি, সেই উপমন্যু কোন দেবতার ভক্ত ছিলেন? এটি হচ্ছে শিবের। অপশান বি। হ্যাঁ, এটা হচ্ছে অপশান ক্ষয় যেটা রয়েছে এটা রাইট আনসার হবে। শিবের তিনি কিন্তু ছিলেন আমাদের উপমন্যু দেবতার ভক্ত, শিবের ভক্ত ছিলেন। আচ্ছা, এটা একটু এক্সট্রা কোশ্চেন আসলো। আয়ুর্ধৌম শিষ্য উপমন্যুকে কোথায় প্রেরণ করেছিলেন? চাষ করতে, গাছে জল দিতে, নাকি ফুল তুলতে, নাকি গোচারণ করতে? আমরা সকলে জানি যে তিনি গোচারণ করতে গেছিলেন, তাই তো গোচারণ করতে তাকে পাঠানো হয়েছিল। উপমন্যু কখন গোচারণ করে ফিরে আসেন? দিনের শেষে, ভোরবেলা নাকি দুপুরবেলা, নাকি ফিরে আসেনি? ভালো প্রশ্ন। সে হচ্ছে দিনের শেষে ফিরে আসতো, তাই তো সন্ধ্যার সময় গোধূলি লগ্নে সে ফিরে আসছে গোচারণ করে। তাহলে অপশান A1 ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন বলছে, স্থিত্বা, স্থিত্বা এর বিশিষ্ট রূপটি হলো? স্থিত্বাকে যদি আমরা ভাঙি বা এ যদি প্রকৃতি প্রত্যয় বের করি তাহলে কি পাবো না, স্থা ধাতু রয়েছে, স্থা ধাতু প্লাস ত্বাচ প্রত্যয়। ঠিক আছে, ত্বাচের কয়তয় বয়াকার চয় হলন্ত, সেই চয় হলন্তটা লোপ হয়ে যায় কারণ ঈদ সংজ্ঞা বলে, এবং হচ্ছে অনলি কয়তয় পড়ে থাকে। তাহলে অপশান যে ঘ যেটা রয়েছে এটা হচ্ছে রাইট আনসার হবে। ঠিক আছে, অপশান যে ঘ এটা স্থা ধাতু প্লাস ত্বাচ প্রত্যয়, সরি স্থা ধাতু প্লাস ত্বাচ প্রত্যয়, অপশান গ ইজ দ্য রাইট আনসার হবে। ঠিক আছে, মনে রাখবে স্থা প্লাস ত্বাচ স্থিত্বা। ঠিক আছে, মানে স্থাপিত হয়ে, এরকম একটা অর্থ হয়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন বলছে, গোচারণ করে উপমন্যু কীভাবে গুরুর সামনে এসে দাঁড়ালেন? নতজানু হয়ে, নমস্কার করে, নাকি কাঁদতে কাঁদতে, নাকি হেসে হেসে? আমরা জানি যে স্থিত্বা নমশ্চক্রে, মনে পড়ছে সেই পদটা, স্থিত্বা নমশ্চক্রে মানে নমস্কার করে। ঠিক আছে, তাহলে অপশন খ ইজ দ্য রাইট আনসার। তারপর ঋষি আয়ুর্ধৌমের দৃষ্টিতে উপমন্যু কেমন ছিল? বেশ হৃষ্টপুষ্ট ছিল, তাই না? আচ্ছা, অপশান 1 ইজ দ্য রাইট আনসার। আমি একটু ফাস্ট করার চেষ্টা করছি, অনেক কোয়েশ্চেন্স রয়েছে তো। নেক্সট কোয়েশ্চেন, উপমন্যু কীভাবে জীবন ধারণ করতেন? আমরা জানি যে পূজা করে, চাষ করে, নাকি ভিক্ষা করে, নাকি চুরি করে? ভিক্ষা করে, তাই তো ভৈক্ষান্ন তিনি সংগ্রহ করে তার জীবিকা নির্বাহ করতো। আচ্ছা, মমা নিবেদ্য ভৈক্ষম ন উপযুক্তব্যম ইতি, এটি কার উক্তি? মানে কি, আমাকে বলছে কি মম অনিবেদ্য ভৈক্ষম ন উপযুক্তব্যম ইতি, এটি কার উক্তি? না, এটা হচ্ছে উপমন্যু নাকি আরুণি নাকি বেদ নাকি ঋষি আয়ুর্ধৌম? ঋষি আয়ুর্ধৌমের উক্তি, তাই না? গুরু আয়ুর্ধৌম তিনি তো বলছেন যে আমাকে তুমি সমর্পণ না করে তুমি কিছু গ্রহণ করতে পারো না, তাই তো। নেক্সট কোয়েশ্চেন, গুরু উপমন্যুর কাছ থেকে কি পরিমাণ ভিক্ষা গ্রহণ করতেন? 1 মুঠো নাকি 2 মুঠো নাকি অর্ধেক নাকি সবটা? তাকে সবটাই দিয়ে দিতে হতো। অপশান গ ইজ দ্য রাইট আনসার। হ্যাঁ, 22 হচ্ছে অপশান গ ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রশ্ন, গুরু উপমন্যু থেকে সমস্ত ভিক্ষা গ্রহণ করার পরও উপমন্যুর স্বাস্থ্যে কিছু পরিবর্তন হয়েছিল কি? হ্যাঁ হয়েছিল, নাকি না হয়নি, নাকি অল্প হয়েছিল, না ক ও খ ভয় শিখ? না,
তার মানে গুরু যখন তার কাছ থেকে সব কিছুই নিয়ে নিচ্ছে, তার আহার্যগুলো, তবুও কিন্তু মনুর স্বাস্থ্যে কোনো রকম পরিবর্তন হয়নি, আমরা দেখেছি কিন্তু। তবুও তাই তাই তাকে বলছে বুড়ো শিষ্যকে যে তুমি তো বেশ হৃষ্টপুষ্ট হয়ে উঠেছো দিনের পর দিন, তাই না? তুমি কি আহার্য হিসেবে গ্রহণ করছো, তাই না? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, যে গুরু সমস্ত ভিক্ষা গ্রহণ করা সত্ত্বেও উপমন্যু কী করে জীবন ধারণ করতো? না খেয়ে, নাকি দ্বিতীয়বার ভিক্ষা করে, নাকি চাষ করে, নাকি শুধুমাত্র জল খেয়ে? আমরা দেখেছি যে দ্বিতীয়বার সে ভিক্ষান্ন সংগ্রহ করতে যেত, তাই দ্বিতীয়বার ভিক্ষা সে শুরু করেছিল করা। আর দ্বিতীয়বার ভিক্ষা গ্রহণের বিষয়টিতে গুরু কি অনুমতি ছিল? না, গুরু কখনো অনুমতি দেননি, তাই তো? কেন? সেই তো আমরা কাহিনী পড়ে নিয়েছি। আচ্ছা, মডেল কোশ্চেন। তো আশা করি তোমাদের সকলে ভিডিওটি খুব ভালো লেগেছে এবং সকলে তোমরা উপকৃত হয়েছো। তো আমি পরবর্তীকালে এরকম আমি তোমাদের আরও ভিডিও নিয়ে আসতে চলেছি, এবং আমি তোমাদের যে ব্যাকরণের যে পার্টগুলি রয়েছে আমি অতি শীঘ্রই তোমাদের বড় করে আমি তোমাদের ক্লাসগুলো নেব। তোমরা সকলে এই সংস্কৃত লাভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সকলে নেক্সট ভিডিও আসছে খুব শীঘ্রই, সকলে খুব ভালো থেকো, সকলকে অসংখ্য ধন্যবাদ।